চতুর্দশ শতাব্দীতে 4 বছরের মধ্যে প্রতি 3 জন ইউরোপীয়ের মধ্যে একজন পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যায়। 25 মিলিয়ন মানুষ অস্তিত্বহীন হয়ে পড়ে। শহরগুলি কবরস্থানে পরিণত হয় এবং বেঁচে থাকা লোকেরা রাস্তায় মারা যাওয়ার আগে মৃতদের কবর দিতে পারেনি। ব্ল্যাক ডেথ মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, যে কোনো যুদ্ধের চেয়েও ভয়াবহ ছিল। 5 বছরে এটি সমস্ত ক্রুসেডের মিলিত সংখ্যার চেয়েও বেশি লোককে হত্যা করেছিল। এই রোগটি ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছে এবং আজ আপনি শিখবেন কিভাবে একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া মানবতাকে হাঁটু গেড়ে বসেছিল। রোগটি নির্দোষভাবে শুরু হয়েছিল, জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, সাধারণ সর্দি কাশির মতো। একদিন পরে কুঁচকিপ গলে এবং ঘাড়ে শরীরে বিশাল বেদনাদায়ক আপেল আকারের টিউমার দেখা দিত। এগুলোকে বলা হতো বুবো। বুবোগুলি পুঁজ এবং রক্তে পূর্ণ হয়ে যেত, চারপাশের ত্বক কালো হয়ে যেত এবং মারা যেত, এবং ক্ষত থেকে কালো দুর্গন্ধযুক্ত তরল নির্গত হতো। রোগীদের দম বন্ধ হয়ে যেত, রক্ত কাশত কালো পদার্থ বমি হতো এবং তাদের তাপমাত্রা এত বেশি বেড়ে যে তারা তাপ এবং ব্যথায় পাগল হয়ে যেত। 1346 সালে সিল্ক রোড ধরে পূর্ব দিক থেকে প্লেগের আক্রমণ শুরু হয়, যা বাণিজ্য কাফেলা বহন করে নিয়ে যায়। এই রোগটি ইঁদুরের উপর বসবাসকারী মাছিদের দ্বারা বাহিত হতো। একটি মাছি একটি সংক্রামিত ইঁদুরকে এবং তারপরে একটি মানুষকে কামড়াত, মারাত্মক ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করাত। ইঁদুর জাহাজে পণ্যবাহী গাড়িতে শস্যের বস্তায় ভ্রমণ করত, যেখানেই খাবার এবং মানুষ থাকত সেখানেই থাকত। যখন একটি সংক্রামিত ইঁদুর মারা যেত, তখন ক্ষুধার্ত মাছিগুলি মানুষের উপর হামাগুড়ি দিত। একটি মাত্র মাছি কয়েকদিনের মধ্যে কয়েক ডজন মানুষকে সংক্রামিত করতে পারে। কামড়ের পর থেকে মৃত্যুর মাত্র 3 থেকে 7 দিন কেটে গেছে। রোগটি অবিশ্বাস্য দ্রুততার সাথে মারা গেছে। প্রথম দিনটি ঠান্ডা লাগার মতো ছিল, দ্বিতীয় দিনটি বুবো নিয়ে এসেছিল এবং তৃতীয় দিনটি জ্বর এবং প্রলাপের সাথে সত্যিকারের যন্ত্রণা শুরু হয়েছিল। অসুস্থরা তাদের জ্ঞান হারিয়ে ফেলেছিল, চিৎকার করেছিল, রক্তপাত না হওয়া পর্যন্ত তাদের মুখ হাঁচড়াচ্ছিল এবং তারা দানব এবং মৃত্যুর দূতদের দেখতে পেয়েছিল। সপ্তাহের শেষে শরীর সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল, হাত পায়ে গ্যাংগ্রিন শুরু হয়েছিল এবং ব্যক্তিটি ভয়াবহ যন্ত্রণায় মারা গিয়েছিল অথবা কোমায় পড়ে গিয়েছিল। মধ্যযুগীয় শহরগুলি পচা মাংসের দুর্গন্ধে ডুবেছিল। মৃতদেহগুলি দিনের পর দিন রাস্তায় পড়েছিল, কারণ সেগুলি পরিষ্কার করার কেউ ছিল না। লোকেরা তাদের বাড়িতে ভিনেগার ঢেলে বীজসুগন্ধি ভেষজ পোড়াত এবং নাকের নিচে মশলার থলি বহন করত, কিন্তু মৃত্যুর বমি বমি ভাবের দুর্গন্ধ কিছুই ঢাকতে পারত না। পচনের মায়াজালে বাতাস এতটাই ঘন ছিল যে অনেকেই গভীরভাবে শ্বাস নিতে ভয় পেত এবং তাদের মুখে কাপড় পরত। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছিলেন যে গন্ধটি তাদের সারা জীবন তাড়া করেছিল। এটি তাদের পোশাকের সাথে লেগেছিল, তাদের বাড়ির দেয়ালে ছড়িয়ে পড়েছিল এবং চিরকাল তাদের স্মৃতিতে খোদাই করে রেখেছিল। পুরো শহরগুলো মাটিতে মিশে গেল। শেষ মৃতদেহ কবর দেওয়ার জন্য কেউ রইল না। গ্রামগুলোতে এমন ঘরবাড়ি পাওয়া গেল যেখানে সবাই মৃত ছিল, বাবা মা, সন্তান, চাকর বাকর, পুরো পরিবার তাদের বিছানায় শুয়ে ছিলকালো এবং ফুলে গিয়েছিল। মৃতদেহের সংখ্যা এতটাই বেড়ে গেল যে পৃথক কবর খনন করা অসম্ভব হয়ে পড়ল। তারা বিশাল গর্ত খনন করে শত শত মৃতদেহ কাঠের মতো স্তরে 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 ফেলে দিল। শুধুমাত্র লন্ডনেই 2 শতাধিক গণকবর খনন করা হয়েছিল। প্রতিটিতে নাম, প্রার্থনা বা সমাধি ফলক ছাড়াই কয়েক হাজার লোক ছিল। যখন মানুষ বুঝতে পারল যে মৃত্যু সকলের জন্যই আসবে, তখন অনেকেই সিদ্ধান্ত নিল, কালই যদি মৃত্যু হয় তবে নৈতিকতা মেনে চলার কি দরকার। শহরগুলোতে গণভোজ ও উদ্দাম উৎসব শুরু হয়ে গেল। লোকেরা দিনের পর দিন মদ পান করত, রাস্তায় যৌন মিলন করত এবং আমোদ প্রমোদে তাদের সমস্ত সোনা খরচ করে ফেলত। গির্জাগুলো খালি হয়ে গেল এবং বেশ্যালয় ও পানশালাগুলো উপচে পড়ছিল। যাজকেরা পাপ ও নরক নিয়ে চিৎকার করত, কিন্তু কেউ শুনত না। ধনীরা তাদের সম্পদ বিলিয়ে দিয়ে আমোদ প্রিয়দের ভিড়ে যোগ দিল, কারণ অর্থ দিয়ে ব্ল্যাক ডেথ থেকে মুক্তি কেনা যেত না। প্লেগের চিকিৎসকেরা সুগন্ধি ভেষজ দিয়ে ঠাসা লম্বা ঠোঁটওয়ালা বিভৎস পোশাক পরতেন। তাদের বিশ্বাস ছিল যে এটি তাদের দূষিত বাতাস থেকে রক্ষা করবে। তারা লাল গরম ছুরি দিয়ে ফোঁড়া বিদ্ধ করতেন, জ্বলন্ত লোহা দিয়ে ক্ষত পরিয়ে দিতেন এবং গ্যালন গ্যালন রক্ত বের করে নিতেন। এই সবই করতেন কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই। কিছু চিকিৎসক মল শ্বাস নেওয়ার পরামর্শ দিতেন, অন্যরা মূত্র পান করার এবং আরও অনেকে ফোঁড়ায় জীবন্ত ব্যাঙ ও মৃত পায়রা লাগাতেন।
কোনো পদ্ধতি কাজ করত না। চিকিৎসকরাও রোগীদের মতোই প্রায়শই মারা যেতেন এবং কখনো কখনো আরও দ্রুত, কারণ তারা অসুস্থদের সাথে অবিরাম সংস্পর্শে থাকতেন। যখন চিকিৎসা অকার্যকর প্রমাণিত হয় তখন মানুষ দোষী কাউকে খুঁজতে শুরু করে এবং খুঁজে পায় ইহুদি ভিক্ষুক, কুষ্ঠরোগী এবং ডাইনিদের। ইউরোপ জুড়ে রক্তাক্ত গণহত্যার এক ঢেউ বয়ে যায়। ইহুদি পাড়াগুলিকে তাদের বাসিন্দাদের সাথে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় কূপ বিষিয়ে তোলার অভিযোগে। হাজার হাজার মহিলাকে ডাইনি হিসেবে পুড়িয়ে মারা হয়। প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বা পরচর্চা আগুনে পুড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রতিবন্ধী এবং ভ্রমণ পিপাসুদের বিচার ছাড়াই হত্যা করা হতকুষ্ঠ রোগীদের নদীতে ডুবিয়ে দেওয়া হতো। সমাজ ভয়ে পাগল হয়ে যায় এবং মৃত্যু বন্ধ করার যে কোনো উপায় খুঁজতে থাকে। ব্ল্যাক ডেথের পর ইউরোপে এত কম সংখ্যক কৃষক অবশিষ্ট ছিল যে জমির মালিকরা জমিতে কাজ করার জন্য শ্রমিক খুঁজে পেতেন না। ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ মানুষ মজুরি এবং শর্তাবলী নিয়ে আলোচনা করতে পারতেন, কারণ তাদের শ্রম একটি দুর্লভ পণ্য হয়ে ওঠে। ভূমিদাসত্ব ভেঙে পড়তে শুরু করে কৃষকরা এমন প্রভুদের কাছে চলে যায় যারা বেশি বেতন দিত এবং তাদের সাথে ভালো আচরণ করত। ব্ল্যাক ডেথ হাজার হাজার বিদ্রোহের চেয়েও কার্যকরভাবে সামন্ততন্ত্রকে ধ্বংস করেছিল এবং এমন একটি প্রক্রিয়া শুরু করেছিল যা কয়েক শতাব্দী পরে আধুনিক অর্থনীতির দিকে পরিচালিত করবে। মহামারীর পর ইউরোপীয় শিল্পকলা মৃত্যুর চিত্রে ভরে ওঠে। শিল্পীরা রাজা ও ভিক্ষুকদের সাথে নৃত্যরত কঙ্কালগুলিকে চিত্রিত করেছিলেন। মৃত্যুর নৃত্য গির্জার ফ্রেস্কোতে প্রকাশিত হয়েছিল, যেখানে পোপ সম্রাট, কৃষক, শিশু, সকল সামাজিক শ্রেণীর মানুষকে নেতৃত্ব দানকারী একটি কঙ্কালকে চিত্রিত করা হয়েছিল। শিল্পীরা পচনশীল মৃতদেহ, চোখের কোটর থেকে কীটপতঙ্গ, মুকুটে হাড়, সর্বত্র মৃত্যুর ভয়াবহ খোদাই করেছিলেন। এই অন্ধকার নান্দনিকতা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে ছিল এবং আধুনিক ভৌতিক চলচ্চিত্র এবং গথিক সঙ্গীত পর্যন্ত পশ্চিমা সংস্কৃতিকে প্রভাবিত করেছিল। প্লেগ বারবার ফিরে আসে। শেষ বড় ধরনের প্রাদুর্ভাব ঘটেছিল 1665 সালে লন্ডনে। এক বছরের মধ্যে এতে 1 লক্ষ মানুষ মারা যায়। শহরটি ইতিহাসের প্রথম কোয়ারেন্টাইন জারি করে আক্রান্তদের তাদের পরিবারের সাথে তাদের বাড়িতে আটকে রাখে। এই বাড়ির দরজায় একটি লাল ক্রস আঁকা হয়, সাথে লেখা থাকে, প্রভু আমাদের প্রতি দয়া করুন, যার মধ্যে সকলের মৃত্যুদণ্ড। লন্ডনের মহামারীটি বন্ধ হয়ে যায়। আগুনে ইঁদুরের বাসা এবং সংক্রামিত এলাকা পুড়ে যায়। ধ্বংসের বিনিময়ে শহরটি রোগ থেকে মুক্তি পায়। প্লেগের জীবাণু বিলুপ্ত হয়ে যায়নি। এটি এখনও আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা সহ সারা বিশ্বের ইঁদুর জাতীয় প্রাণীদের মধ্যে বেঁচে আছে। প্রতি বছর কয়েক হাজার রোগী শনাক্ত হয়, কিন্তু আধুনিক অ্যান্টিবায়োটিক বড়ি খাওয়ার কয়েক দিনের মধ্যেই জীবাণুটিকে মেরে ফেলে। প্লেগ প্রার্থনার দ্বারা পরাজিত হয়নি, বরং সাধারণ কিছু জিনিসের মাধ্যমে, যেমন পয় নিষ্কাশন ব্যবস্থা, সাবান, ইঁদুর নিয়ন্ত্রণ এবং 20 শতাব্দীতে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। কিন্তু যদি দ্রুত চিকিৎসা শুরু না করা হয় তবে 27 বছর আগের মতোই এই বুবনিক প্লেগ আক্রান্তদের অর্ধেককে সেই একই 7 দিনের মধ্যে মেরে ফেলে। কোভিড মহামারী দেখিয়েছে যে মানবজাতি আরও জ্ঞানী হয়ে ওঠেনি। এখনও সেই পুরনো আতঙ্ক, একে অপরকে দোষারোপ, বিজ্ঞানকে অস্বীকার এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী রয়ে গেছে। একমাত্র পার্থক্য হলো আমাদের কাছে প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু মানুষের নির্বুদ্ধিতা এবং টিকা গ্রহণে অনীহার কাছে সেগুলো শক্তিহীন। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে বন উজাড়, বন্য প্রাণীর ব্যবসা এবং চিরহিমায়িত ভূমি গলে যাওয়ার কারণে নতুন নতুন রোগের আবির্ভাব আরও ঘন ঘন ঘটছে। পরবর্তী মহামারী প্লেগের চেয়েও মারাত্মক হতে পারে। প্রশ্নটা এটা নয় যে তা ঘটবে কি না, বরং কখন ঘটবে এবং আমরা প্রস্তুত থাকব কি না। প্লেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রমাণ করেছিল। প্রকৃতি যে কোনো সাম্রাজ্যের চেয়ে শক্তিশালী এবং একটি ক্ষুদ্র জীবাণু কয়েক বছরের মধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। বেঁচে থাকা প্রার্থনা এবং দেবতাদের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করে, নাবরং বিজ্ঞান, স্বাস্থ্যবিধি এবং বলির বকরা খোঁজার পরিবর্তে পরিবর্তনের ইচ্ছার উপর নির্ভর করে। প্লেগের পরে প্রথম স্বাস্থ্যসেবা ব্যবস্থা, কোয়ারেন্টাইন এবং স্বাস্থ্যবিধির মানদণ্ড গড়ে ওঠে। এই নরক থেকেই আধুনিক চিকিৎসার সম্পূর্ণ ভিত্তির জন্ম হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোগ, ধনী, গরিব, রাজা, প্রজা নির্বিশেষে কাউকে দেখে না। মহামারীর মুখে সবাই সম্পূর্ণ সমান। ব্ল্যাক ডেথ বিশ্বজুড়ে 1 কোটিরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এবং মানব সভ্যতার চেহারা চিরতরে বদলে দিয়েছিল।
এটি পুরনো বিশ্বকে ধ্বংস করে দিয়েছিল, রেনেসাঁর সূচনা করেছিল এবং সমস্ত প্রশ্নের জন্য ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তে বৈজ্ঞানিক উত্তর খুঁজতে আমাদের বাধ্য করেছিল। আমরা এই মহাবিপর্যয় দ্বারা সৃষ্ট এক পৃথিবীতে বাস করি, আমাদের চিকিৎসা, অর্থনীতি এবং মানবাধিকার ব্ল্যাক ডেথের ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। মানবতা ভঙ্গুর, কিন্তু আমরা টিকে থাকতে, নিজেদের ভুল থেকে শিখতে এবং অতীতের ধ্বংসস্তূপের উপর ভবিষ্যৎ গড়তে শিখেছি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন পর্বগুলো মিস না করেন। সবকিছু সংক্ষিপ্ত এবং সরাসরি মূল বিষয়ে বলা হয়েছে।